দেশে চলমান সংকট মোকাবেলায় স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মিলেমিশে এবং সমন্বয় করে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। ৪ দিনব্যাপী ডিসি সম্মেলন শেষে এমন বার্তা নিয়ে কর্মস্থলে ফিরছেন তারা। পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ সাধারণ মানুষের জন্য কাজ করার পরামর্শও পেয়েছেন ডিসিরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সমকাল সংবাদ পর্যালোচনায় আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের সিনিয়র রিপোর্টার দেলোয়ার হোসেন। তার কাছ থেকে বিস্তারিত জানবো। দেলোয়ার হোসেন, সমকাল স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ আমাকে স্টুডিওতে আমন্ত্রণ করার জন্য। কেমন দেখলেন এবারে ডিসি সম্মেলন 2026? জি, এবারের ডিসি সম্মেলন 2026 আসলে ডিসি সম্মেলন তো প্রতি বছরে একবার এটি হয়ে থাকে। কোনোবারে এটা 3 দিন ব্যাপী, কোনোবারে 4 দিন, 5 দিন। এবারে 4 দিন ব্যাপী এই ডিসি সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে। এখানে এটি মাঠ প্রশাসন এবং মাঠ প্রশাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্মেলন হিসাবে সরকার এটিকে এই গুরুত্ব দিয়ে এই সম্মেলনগুলো অনুষ্ঠিত হয়ে থাকে। এখানে মূলত জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনাররা ডেলিগেট হিসাবে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, বিভিন্ন মন্ত্রণালয় সংশ্লিষ্ট উপদেষ্টা এবং সচিব সহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা এই অধিবেশনগুলিতে অংশ নেন। ডিসি সম্মেলনটি মূলত এখানে মাঠ প্রশাসনের যে সমস্যা, সম্ভাবনা, অর্থাৎ প্রতিটি জেলা প্রশাসকরা প্রশাসনিক প্রধান ব্যক্তি হিসাবে কাজ করে থাকেন। তারা পুরো বছর জুড়ে একটি জেলাতে যা সম্ভাবনা, সমস্যা মনে করেন এগুলি তারা লিখিতভাবে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়ে থাকেন। সেই তাদের প্রস্তাবগুলো এবার 1700+ তাদের প্রস্তাব ছিল। এর মধ্যে 498টি প্রস্তাব নিয়ে তাদের আলোচনা হয়েছে। এই 498টি প্রস্তাব যে 54টি মন্ত্রণালয় এবং বিভাগ রয়েছে, এই বিভাগ সংশ্লিষ্ট ছিল। এই তারা নানা রকম বিষয়গুলি মাঠ প্রশাসনের তারা অভিজ্ঞতার আলোকে করে থাকেন। এখানে আমরা বরাবরই দেখি এখানে তাদের কিছু সুযোগ সুবিধার বিষয় নিয়েও প্রস্তাব থাকে। যেমন এবার তাদের ডিসিদের বাংলোতে বা বাসভবনে যেন বাবুর্চি নিয়োগ দেওয়া হয় এমন প্রস্তাব ছিল। আবার ইউনোদের কার্যালয়ে যেন মালি নিয়োগ দেওয়া হয় বা বাসভবনে যেন মালি নিয়োগ দেওয়া হয় সে প্রস্তাবও ছিল। আবার কিছু বড় বড় প্রজেক্ট নেওয়ার জন্য, যেমন গাজীপুরে আরও বড় বড় প্রকল্পের প্রস্তাব ছিল এবং এছাড়াও বিভিন্ন জেলাগুলিতে আরও এরপরে এই প্রস্তাবগুলোর মূলত সংশ্লিষ্ট মন্ত্রণালয় এর যারা মন্ত্রী, প্রতিমন্ত্রী থাকেন তারা এগুলো নিয়ে যখন যে সেশনটি হয় 4 দিন ব্যাপী এবারের ডিসি সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে। এই ডিসি সম্মেলনে এই কার্য অধিবেশনগুলি ছাড়াও তারা প্রধানমন্ত্রী প্রথম দিনে উদ্বোধন করেছেন। এই উদ্বোধনের পরে তাদের কার্য অধিবেশন শুরু হয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের যে অধিদপ্তরগুলো আছেন, যে কার্যালয়গুলো আছে সেগুলো নিয়ে তাদের কার্য অধিবেশন হয়েছে এবং সেখানে তাদের সাথে একটি মুক্ত আলোচনাও হয়েছে। সেই আলোচনায় তারা তাদের একান্ত কিছু কথাও তারা প্রধানমন্ত্রীর সাথে শেয়ার করেছেন। এরপরে তারা সেদিনের সেশনগুলি শেষ করে সেদিন সন্ধ্যায় তারা রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রপতির সাথে তারা রাতের নৈশভোজে অংশ নিয়েছেন। এভাবে প্রথম দিনটি শেষ করেছেন। দ্বিতীয় দিনে তারা আবার প্রথম কার্য অধিবেশন দিয়ে শুরু করেছেন। শুরু করার পরে তারা সেদিন আবার স্পিকারের সাথে তারা সাক্ষাৎ করেছেন। স্পিকারের সাথে তারা তাদের কিছু ব্যক্তিগত কথা তাদের সাথে সাক্ষাতে তারা অনুষ্ঠিত হয়েছে। এরপরে তৃতীয় দিন তাদের কার্য অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। অধিবেশন অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি তারা প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করেছেন। প্রধান বিচারপতির সাথেও তারা মূলত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সাক্ষাতের কারণ, যেহেতু তারা মাঠ প্রশাসনের শীর্ষ ব্যক্তি হিসাবে কাজ করেন, তারা রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের সাথে মাঠের যে প্রত্যেকটি জেলার বিষয়গুলি, বিচার ব্যবস্থাপনা কেমন বা তাদের জন্য আসলে কি প্রয়োজন, কি হলে একটি জেলার জনগণ
আরও এই জনসম্পৃক্ত বা জনস্বার্থে সেবাগুলো নিশ্চিত করা যায়, এই বিষয়গুলো নিয়ে তারা কথা বলছেন। শেষ দিন প্রধানমন্ত্রী তারা কি বার্তা দিলেন এই সম্মেলনে মোটা দাগে যদি বলেন হ্যাঁ, আমাকে একটু? প্রধানমন্ত্রীর বার্তা তারা কিন্তু শেষ দিনেও প্রধানমন্ত্রীর সাথে তারা নৈশভোজে অংশ নিয়েছেন এবং এখানে জেলা প্রশাসক হয়ে থাকেন মূলত প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। তাদের যে অ্যাসোসিয়েশন আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনের আয়োজনে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তাদের একটি সম্মেলনের সভাও আয়োজন করা হয়েছিল শেষ দিন, এবং সেখানে প্রধানমন্ত্রী তাদের আবারও বার্তা দিয়েছেন এবং প্রথম দিনও তিনি উদ্বোধনী অনুষ্ঠানে তাদেরকে তাদের কাজের কথা সততার সাথে তাদের কাজ করার জন্য এবং তাদের স্বচ্ছতার সহিত প্রকল্পগুলো বাস্তবায়ন করতে, জনগণের সেবাটা নিশ্চিত করতে এবং জনগণের জন্য যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলিকে দ্রুত বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন। একই সাথে তিনি বলেছেন, একজন সরকার প্রধান যেমন স্থায়ী নয়, তিনি যে কোনো সময় চলে যাবেন, তেমনি জনপ্রশাসনের পদটি কারো স্থায়ী পদ নয়। আপনাকে যে কোনো পদে, গুরুত্বপূর্ণ পদেও আপনি থাকতে পারেন, আবার আপনার জন্য একটু কম গুরুত্বপূর্ণ পদেও হতে পারে, কিন্তু এই পদকে, যেটি গুরুত্বপূর্ণ পদ সেটাকে আঁকড়ে ধরে থাকবেন, সেটি যেন না হয়। একই সাথে উনি আমাদের যে আয়কর যেন ট্যাক্স ব্যবস্থাপনা, এটা যেন জনগণের কাছ থেকে যা আদায় করার বিষয় সেটাতে কাজ করার জন্য উৎসাহিত করেছেন এবং একই সাথে তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়ার ব্যাপারে তাদেরকে নির্দেশনা দিয়েছেন, যে দুর্নীতির জন্য যদি কেউ কোনো ধরনের, তাদেরকে নির্ভয়ে কাজ করার জন্য তিনি উৎসাহ দিয়েছেন। একই সাথে মূলত প্রধানমন্ত্রী জেলার জনগণের জনস্বার্থে কাজগুলিকে তাদেরকে মাঠ প্রশাসনে যে আরও বিভিন্ন দপ্তর পরিদপ্তরের যে বিভিন্ন দপ্তরের যে কর্মকর্তারা আছেন তাদের সাথে মিলেমিশে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন। একই সাথে কিন্তু প্রধানমন্ত্রীর সাথেও প্রতিটা সেশনে মন্ত্রীরাও তাদেরকে নানা রকম নির্দেশনা পরামর্শ দিয়েছেন। হ্যাঁ, আপনার প্রতিবেদনে আরেকটি বিষয় মোটা দাগে এসেছে, অবৈধ অস্ত্র উদ্ধারের একটি তৎপরতা বাড়ানোর জন্য একটি বার্তা দিয়েছে, এই বিষয়ে একটু জানতে চাই। জি জি, এবার অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আপনি যেটা বলছেন, যে এই যে গত 2009 থেকে 24 সাল পর্যন্ত যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলেন, তখন সেখানে আসলে অনেকগুলো রাজনৈতিক বিবেচনায় প্রায় 10,000 অস্ত্র অনুমোদন দেওয়া হয়েছিল বলে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানতে পেরেছি। তো এই অস্ত্রগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় উদ্ধারের জন্য নানাভাবে উদ্যোগ নিয়েছে, কিন্তু এই উদ্যোগ পুরোপুরি সফল হতে পারেনি। এবং এই আরেকটি বিষয় হলো যে এই অস্ত্রগুলো কিন্তু বৈধ অস্ত্রের লাইসেন্সের অনুমোদন কিন্তু জেলা প্রশাসকদের মাধ্যমে হয়ে থাকে, এবং যখন এটির মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় এবং যখন নতুন করে আবার নবায়ন করতে হয় বা নতুন করে আবার যখন অনুমোদন নিতে হয়, জেলা প্রশাসকরা এই বিষয়টি অনুমোদন এবং এটার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে বিষয়গুলো দেখভাল করেন। তো তারও এটা কিন্তু তাদের এই অবৈধ অস্ত্র উদ্ধার বা অবৈধ অস্ত্রের যে মজুত করাটা, এটা কিন্তু তাদের একটা কাজ, তার অনেকগুলি কাজ, এটা জেলা প্রশাসকদের একটি কাজ। তো যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার উদ্যোগ নিয়েছেন, তারা এটি সেভাবে সফল হতে পারেনি। এই কারণে এই জেলা প্রশাসক সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে বেশ জোরালোভাবে এই অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে ডিসিদেরকে কাজ করতে বলেছেন। যেন গণমাধ্যমকে ডিজিটাল বাস্তবতার উপযোগী করে তোলার জন্য একটি বার্তা এসেছে, এটি কি ছিল আসলে বার্তাটা? মূলত ডিজিটাল বার্তা এখানে আসলে ওই তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত যে অধিবেশন ছিল, কার্য অধিবেশন ছিল, সেখানে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এখানে যে কার্য অধিবেশনগুলোতে যেটা ছিল, যে জেলা প্রশাসকরা তো আসলে মাঠ পর্যায়ে কাজ করেন, তারা অনেক রকম সাংবাদিকদের নিয়ে ফেস করেন। তারা আসলে আমরা নিজেরা সাংবাদিকতা করে, মূলধারায় সাংবাদিকতা করতে গিয়েও কিন্তু অনেক ধরনের আমাদের যে একটা সুনির্দিষ্ট নীতিমালা না থাকার ফলে আসলে, বা নিবন্ধনের সিস্টেম না থাকার কারণে, যেভাবে আইনজীবীদের একটা পরিচয়পত্রে নিবন্ধিত সাংবাদিকদের একটা আছে, সে পদ্ধতি আছে, অন্যান্য যে কোনো একটা চাকরি পেতে গেলে তাকে পিএসসির মাধ্যমে বা সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে হতে হয়। সাংবাদিকদের এই জিনিসটা না থাকার কারণে এটা আমরাও প্রশাসনে কাজ করতে গিয়ে দেখেছি, বা তারা নানা রকম সমস্যার মুখোমুখি হয় বলে তারা জানিয়েছেন তথ্যমন্ত্রী এবং উপদেষ্টাকে। এই জন্য তারা একটা তাদের জন্য
কোড অফ কন্ডাক্ট, মানে তাদের জন্য একটা কার্যকর নীতিমালা বা কার্যকর একটা ব্যবস্থাপনা চেয়েছেন, যে যেটাতে যেই পদ্ধতিতে আমরা বুঝবো সাংবাদিকদেরকে। তখন তথ্যমন্ত্রী মূলত এই ডিজিটাল ব্যবস্থাপনাকে জোর দিতে বলেছেন, এবং যেন তাদের একটা নিবন্ধনের আওতায় নিয়ে আসা যায় সেটা তথ্য উপদেষ্টা বলেছেন। এই বিষয়গুলো নিয়ে মূলত সাংবাদিকদের, এটা আমরা অনেক দিন ধরেই অবশ্যই এই সাংবাদিকদের তালিকা করা হবে, সাংবাদিকদেরকে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হবে, এগুলো আমরা দীর্ঘদিন ধরে আলোচনা করে আসছি। সম্প্রতি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি উনি তার ফেসবুকে লিখেছেন যে আসলে আমাদের সাংবাদিকদের একটা নির্দিষ্ট মাপকাঠি বা একটা ন্যূনতম একটা ইয়া থাকা খুবই জরুরি, খুবই জরুরি। হ্যাঁ, এটি এখন আসলে বাস্তবতার মুখোমুখি আমরা এসে পড়েছি। আরেকটি বিষয় একটু জানতে চাই, দুর্নীতি আমাদের দেশের একটি বিরাট ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এটি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। যেই সরকারই আসে সেই সরকারের মধ্যেই আমরা দেখছি যে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে থাকে। তো এই দুর্নীতি রোধে আসলে এই ডিসি সম্মেলনে কি ধরনের বার্তা পেয়েছেন এই জেলা প্রশাসকরা? যে দুর্নীতি রোধে তো আসলে প্রধানমন্ত্রী নিজেই কঠোর বার্তা দিয়েছেন। সব সরকারে এটা কঠোর বার্তা দিয়ে থাকেন, বলে থাকেন। নানা রকম অভিযানের নামও নির্ধারণ করা হয়, সাঁড়াশি অভিযান, চিরুনি অভিযান, এরকম যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স শব্দটা অনেকভাবে ব্যবহার করে। কিন্তু আসলে জেলা প্রশাসকরা দুর্নীতি প্রতিরোধে জেলার যে অফিসগুলো, এখানেই তো মানুষ সেবার জন্য যান। জেলার যে বিভিন্ন সরকারি অফিসগুলো থেকে থাকে, সেই অফিসগুলোতে সাধারণ মানুষ যায়। সেখানে যদি তার সেবাটা আসলে সে ঘুষ না দিয়ে পায়, সে যদি কাউকে সময় মতো তার সেবাটি পায়, এই জন্য কিন্তু এই তার যে সেবার জন্য সিটিজেন চার্টার্ড নামে একটা তার অফিসের নির্ধারিত নিয়মেও আছে যে এটা নাগরিকের অধিকার, সে একটি সেবা কত দিনের মধ্যে পাবে এবং এটা কিভাবে পাবে। কিন্তু সাধারণ মানুষ নানা ধরনের হয়রানির শিকার হয়। বিশেষ করে আমরা দেখে থাকি ভূমি সংক্রান্ত অফিসগুলিতে এবং সাব রেজিস্ট্রারের অফিসগুলিতে, পাসপোর্ট সংক্রান্ত অফিসগুলিতে বেশ, হ্যাঁ, এবং বিভিন্ন, আমার মনে হয় যে সরকারি সবগুলো প্রতিষ্ঠানে গেলেই সাধারণ মানুষের একটা ভোগান্তির শিকার হয়। এই যে ভোগান্তি দেখা যায়, এনআইডির নাম পরিবর্তন, এই যে নানা রকম ভোগান্তি, এগুলিতে মানুষকে নানা রকম দুর্নীতির মুখোমুখি, ঘুষের মুখোমুখি হতে হয়। এটা ওপেন বিষয়টা, কিন্তু ওপেন সিক্রেট, সবাই জানে, সবাই দিচ্ছে। তবে এবার আরেকটা বিষয় নিয়ে জেলা প্রশাসকদের অভ্যন্তরীণ তাদের যে মুক্ত আলোচনা, যা প্রধানমন্ত্রীর সাথে যে আলোচনাটি হয়, সেটাতে কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই দুর্নীতি নির্মূলের একটা বড় বা দুর্নীতি কমানোর একটা পদ্ধতি বলা যায়, যে ওইখানে একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে যে যেই মানুষদের কাছ থেকে সরকার অনেক সময় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য তাদের ভূমি অধিগ্রহণ করে থাকেন, সাধারণ মানুষের জমি অধিগ্রহণ করে থাকেন, কিন্তু এরপরে তাদেরকে যে জমির মূল্য পরিশোধ করতে হয়, এই মূল্য পরিশোধে তারা বেশ ভোগান্তি এর মুখোমুখি হয়। অনেকে দীর্ঘদিন ঘুরতে ঘুরতে তার প্রকৃত টাকা বা জায়গা আসলে কিভাবে গেছে বা টাকা কিভাবে গেছে, এরকম অসংখ্য উদাহরণ আছে। কিন্তু এটাকে এবার অনলাইন পেমেন্ট সিস্টেম করার জন্য, যে দুর্নীতিটা যেন নির্মূল করা যায়, তাদেরকে যেন এটা অনলাইনে এই টাকাটা পেমেন্ট করা যায়, এই বিষয়ে আলোচনা হয়েছে। যদি এটি বাস্তবায়ন হয় তাহলে সাধারণ মানুষ বেশ উপকৃত হবে। একই সাথে আরেকটা নতুন বিষয়, যদিও বিষয়টা আগেরই ছিল, 2007 সালে বিচার বিভাগ পৃথকীকরণের পর এইটার কার্যকারিতাটা কিছুটা স্থমিত হয়ে গেছে। সেটা ছিল যে পুলিশ ম্যাজিস্ট্রেসি সভা নামে একটি সভা হতো প্রতি মাসে। এটা মূলত সাধারণ জনগণ যে বিচারের মুখোমুখি হয়, যে আসলে এটা পুলিশ যে তাদের যেন বিচারটি নেই, বিচার সে পায়, এটা যেন বিচারকরা জানতে পারেন, যেন পুলিশ জানেন। এ কারণে যেহেতু জেলা প্রশাসকরা সাধারণ মানুষের সাথে সার্বক্ষণিক কাজ করেন, অন্যান্য বিভাগের লোকজন কাজ করেন, এই তথ্যগুলো যেন তারা জানতে পারে, এই জানার জন্য এই প্রতি মাসে এই সভাটি হয়। কিন্তু দীর্ঘদিন আমাদের দেশে এই সভাটি হচ্ছে না হওয়ার ফলে একজন মানুষ যখন বিচারের ইয়াতে যায়, সে যখন মুখোমুখি হয়, যিনি বিচার করবেন বা বিচারকরা সেই বিষয়টি বা পুলিশ বাহিনীর পক্ষ থেকে এই বিষয়টি যথাযথভাবে তার কাছে তথ্য না থাকার কারণে অনেক সময় সেই মানুষ নানা রকম ভোগান্তির শিকার হয়। এবার এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এবং এখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এই বিবেচনাটি বা এই সভাটি প্রতি মাসে যেন নিশ্চিত করা যায় এবং এখানে রাজনৈতিক
ব্যক্তিদেরও সম্পৃক্ত করার ব্যাপারে তিনি একটা তাদেরকে আশ্বাসের কথা বলেছেন, যে এতে যদিও বিভিন্ন জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন যে আসলে এখানে এটি সরকারের বিষয়, মামলা মোকদ্দমার বিষয়, এখানে রাজনৈতিক ব্যক্তিদের ইনভলভ হয়ে গেলে আবার সমস্যাও হতে পারে। আমাদের দেশে তো আসলে রাজনৈতিক সিস্টেম নানা রকম নিয়ে নানাভাবে আলোচনা হয়, যে আর আমাদের ছোট দেশে নানা রকম তদবির একটা আমাদের কমন শব্দ রয়ে গেছে, যে নানা রকম চাপ আসতে পারে তাদের একটা, যেটা তাদের বিচারটাকে সুষ্ঠু বিচারের বিঘ্ন হতে পারে। তো যেভাবেই হোক এটি যদি চালু হয়, এইখান থেকেও মানুষ ওই যে নানা রকম মানুষ যে বিচারের মুখোমুখি হতে গিয়েও তো মানুষ আদালতে গিয়ে আসলে বিপুল পরিমাণ দুর্নীতির শিকার হয়, মুখোমুখি হয়, এগুলো থেকেও ইয়া হবে। আর একটা বিষয় হচ্ছে যে আমরা আমাদের আজকে বলছি যে রাজনৈতিক এবং স্থানীয় সরকারের যারা প্রতিনিধি আছেন তাদের সাথে সমন্বয় করে যেন কার্যক্রমটা করতে পারে। আসলে এই চলমান পরিস্থিতিতে আমরা দেখছি যে আসলে এবার কিন্তু এটি এই জেলা প্রশাসক প্রতি বছর হলেও এবারেরটা একটু ব্যতিক্রম ছিল, যে বিএনপি সরকার গত 12 ফেব্রুয়ারি ক্ষমতায় আসার পরে এটি তাদের প্রথম জেলা প্রশাসক সম্মেলন ছিল। এবং একই সাথে আমরা দেখছি যে বৈশ্বিকভাবে একটা আমাদের দেশে বৈশ্বিকভাবে একটা সংকট চলছে, আমাদের দেশেও সেগুলোর একটা প্রভাব পড়েছে। তো এগুলো যেন সহজে মোকাবেলা করতে পারে, সেজন্য সমন্বয়ের কথা তারা বলছে। যে যদিও জেলা প্রশাসকরা আমি গতবার প্রতিবেদন লিখেছিলাম যে রাজনৈতিক চাপ থেকে নিস্তার চান ডিসিরা, কিন্তু এবার আসলে প্রতিবেদনের শিরোনামটা ভিন্ন হয়ে গেছে, যেবার আমরা বলছি যে রাজনৈতিক ভাবে যেন রাজনৈতিক ব্যক্তিদের সাথে মিলেমিশে তাদেরকে কাজ করার বার্তা নিয়ে গেলেন জেলা প্রশাসকরা। তা আসলে গতবার তারা নিস্তার চেয়েছিলেন, এবার তাদের মিলেমিশে, এটা মূলত বৈশ্বিক সংকটের কারণে তাদেরকে এই সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাদেরকে এটা বলা হয়েছে, যে যেহেতু স্থানীয় সরকারের প্রতিনিধিরা, এবং আবার অনেকগুলো বিষয় দেখেন যে আমাদের দেশে এখন সবগুলো সিটি কর্পোরেশনে, শুধু চট্টগ্রামটা একটু ব্যতিক্রম, যদিও মেয়াদ উত্তীর্ণের পর মেয়র নাম আছে, কিন্তু আসলে তারও মেয়র নাম বলার মানে আইনগতভাবে আসলে উচিত না। অন্যান্য সব সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসকরা কাজ করছেন, নির্বাচিত জনপ্রতিনিধি নেই। উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়েও যারা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন তারাও ম্যাক্সিমাম জায়গাতে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারতেছেন না বা করছেন না, অনেকে ভারপ্রাপ্ত হিসাবে আছেন, নানা রকমভাবে আমাদের জনপ্রতিনিধিদের একটা শূন্যতা আছে। এইসব মিলে তারা বলেছেন যেন এরপরও যারা আছেন তাদের সাথে সমন্বয় করে যেন কাজটাকে এই যে সংকটগুলো, এই যে চলমান সমস্যাগুলো, এগুলো যেন সমাধান করা যায়। এবং আমরাও প্রত্যাশা করব যে সাধারণ মানুষের কল্যাণে প্রশাসকরা এবং রাজনীতিক যারা রয়েছেন তারা নিশ্চয়ই কাজ করবেন, সেই প্রত্যাশা আমরাও রাখছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য, আপনাদের এই সমকালের এই সংবাদ পর্যালোচনায় আমন্ত্রণ করার জন্য। দর্শক, এই ছিল আজকের সমকাল সংবাদ পর্যালোচনার বিষয়। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গেই থাকুন।